হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে চলে এসেছি প্রাথমিক টেট পরীক্ষা এবং প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতির নতুন একটা সিরিজ নিয়ে, যেখানে আমরা টেটের জন্য ইন্টারভিউর জন্য যেগুলো কম মাইন্ড তোমাদের কোয়েশ্চেন থাকে সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব। তো আজকে তোমাদের সিরিজ 1 মানে পর্ব 1। তো আজকে আমি বুনিয়াদী শিক্ষা নিয়ে আলোচনা করব, যেখানে বুনিয়াদী শিক্ষা কি, বুনিয়াদী শিক্ষার স্তর, এটাকে বুনিয়াদী কেন নাম দেওয়া হয়েছে বা নৈতালিমি কেন বলা হয়েছে, অনুবন্ধের নীতি কি, এই ধরনের কিছু বিষয় আমি আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর তোমাদের বুনিয়াদী শিক্ষা সংক্রান্ত কোনো কোয়েশ্চেন, সেটা টেট পরীক্ষা হতে পারে বা ইন্টারভিউ বা তোমাদের ডিএলএড এর পরীক্ষার জন্য কোথাও কিন্তু কোনো সমস্যা হবে না। তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসটা অবশ্যই দেখো। আর ভালো লাগলে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো এখানে প্রথমেই লেখা আছে বুনিয়াদী শিক্ষা কি। তো প্রথমেই দেখো আমি শুরু করছি। তোমরা প্রত্যেকেই জানো বুনিয়াদী শিক্ষা কি না, গান্ধীজি, মহাত্মা গান্ধী এটা প্রবর্তন করেছিলেন। এটি একটি নতুন শিক্ষানীতি এবং বুনিয়াদী শিক্ষা অর্থাৎ বেসিক এডুকেশন অনুযায়ী কি না, হাতে কলমে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা হয়ে উঠবে স্বনির্ভর। অর্থাৎ মহাত্মা গান্ধী চেয়েছিলেন কি না, এমন এক ধরনের এডুকেশন আসুক যার মাধ্যমে কি মানে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে উঠবে, মানে নিজের স্বাবলম্বী হয়ে ওঠা, নিজের কাজ বা নিজেদের রুজি রোজগার নিজেরাই করতে পারবে। এবং আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তোমরা জানো আধুনিক শিক্ষা আমি তোমাদের পড়িয়েছি, যেখানে কি বারবার বলা হয় যে সর্বাঙ্গীন বিকাশ বা সামগ্রিক বিকাশ। তাই আধুনিক শিক্ষার লক্ষ্যকে পরিপূর্ণ করার জন্য গান্ধীজি এক ধরনের নতুন শিক্ষানীতির প্রবর্তনের কথা বলেছিলেন বা পথ দেখিয়েছিলেন। তো এটাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। মোটামুটি তোমাদের যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে যে বুনিয়াদী শিক্ষা কি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 2-3 লাইনে সহজে আনসারটা বলে দিতে পারো। ইন্টারভিউ যারা দেবে তাদের জন্য বলছি যে এটা একটা হাতে কলমে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা কি স্বনির্ভর হয়ে উঠবে এবং স্বাবলম্বী হয়ে উঠবে। এবং আধুনিক শিক্ষার যে লক্ষ্য সেটা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ, সেই শিক্ষানীতিকেও কিন্তু এটা অনুসরণ করেছে। তো 2-3 লাইনে কিন্তু যদি তোমাদের ডিটেলসে খুব বেশি না জিজ্ঞাসা করে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই উত্তর দিতে পারবে। এবারে ডিটেলসের জন্য তোমাদের কিন্তু বাকিগুলো জানতে হবে। প্রথমেই দেখো গান্ধীজির সম্পর্কে একটু তোমাদের বলি যে গান্ধীজি কি ভাববাদী দার্শনিক ছিলেন। এটা কিন্তু তোমাদের টেটের জন্য খুব ইম্পর্টেন্ট। গান্ধীজি একজন ভাববাদী দার্শনিক ছিলেন, সুতরাং তার শিক্ষা চিন্তায় যে ভাববাদী প্রভাব থাকবে এটা বলা বাহুল্য। তিনি কর্মকেন্দ্রিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিলেও আত্মোপলব্ধি শিক্ষার পরম উদ্দেশ্য একথা স্বীকার করেছেন। তিনি মনে করতেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে পুঁথিগত এবং তার মাধ্যমে কিন্তু আত্মপ্রকাশের কোনো সুযোগ নেই। তাই পুঁথিগত শিক্ষাকে বাদ দিয়ে বা পুঁথিগত শিক্ষার মধ্যে যুক্ত না থেকে তিনি কি করেছেন, এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থার কথা ভেবেছেন যেটা কি কর্মকেন্দ্রিক হবে এবং যেখানে কি শিক্ষার্থীরা নিজেকে আত্মোপলব্ধি করতে পারবে। ওকে, সো চলো আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে। তো তোমাদের দেখবে মাঝে মাঝে কোথাও কোথাও লেখা থাকে নৈতালিম, কোথাও কোথাও লেখা থাকে ওয়ার্ধা, কোথাও বুনিয়াদী শিক্ষা। তো তোমরা এটা কিন্তু জেনে রাখো যে বুনিয়াদী শিক্ষা এটাকে কিন্তু ওয়ার্ধা পরিকল্পনায় উল্লেখ করা হয় এবং এটা নৈতালিম শিক্ষা এবং বেসিক এডুকেশন অর্থাৎ বুনিয়াদী শিক্ষা এটা নামেও পরিচিত। জাতির জনক দেখো লেখা আছে মহাত্মা গান্ধী। নৈতালিম দেখো এইটা একটু মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা, ওয়ার্ধাটা এখানে বাদ দিয়ে দাও। নৈতালিম বা বুনিয়াদী শিক্ষার প্রবর্তক, আর এটা হচ্ছে কি ওয়ার্ধা পরিকল্পনায় উল্লেখ করা হয়েছিল 1937 সালে। দেখো এটা লেখা আছে 1937 সালে ওয়ার্ধা পরিকল্পনায় তার এই শিক্ষা চিন্তা উল্লেখ করা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে অপচয় এবং ইংরেজি শিক্ষার অত্যধিক প্রভাব এবং শিক্ষায় উৎপাদনশীলতার অভাব গান্ধীজিকে বিশেষভাবে আঘাত করেছিল। এই প্রেক্ষিতে গান্ধীজি 1937 সালে ওয়ার্ধা পরিকল্পনায় তার এই শিক্ষা চিন্তা নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা নামে খ্যাত। তাহলে এই হিস্ট্রিটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। দেখো হিস্ট্রি জানতে গেলে কিন্তু অনেক কিছুই জানার আছে, ঠিক আছে, কিন্তু আমাদের অতটা জানার দরকার নেই। মোটামুটি এটুকু জেনে রাখো যে 1937 সালে
ওয়ার্ধা পরিকল্পনায় তিনি কিন্তু এই যে বুনিয়াদি শিক্ষার কথা উল্লেখ করেছেন। চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে, এটা একটা মানে তোমাদের প্রশ্ন থাকে যে বুনিয়াদি হঠাৎ করে এই রকম কেন নাম দেওয়া হয়, বা এই নই তালিম, এই ধরনের প্রশ্নগুলোর আজকে আনসার আমি তোমাদের দেব। তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসটা দেখো স্কিপ না করে। তো গান্ধীজির শিক্ষাকে কেন বুনিয়াদি বলা হয় চলো একটু দেখে নিই। জাতির মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে। অবশ্যই জাতির মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে। আর কি না, এর লক্ষ্য ব্যক্তি এবং জাতির ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ। আর কি না, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে দণ্ডায়মান। আর কি না, জাতি ধর্ম লিঙ্গ ভেদে সকল ভারতবর্ষের জন্য ন্যূনতম শিক্ষা প্রদান করা হয়। আর কি রয়েছে না, শিক্ষার্থীর মৌলিক এবং সৃজনশীল সক্রিয়তার সঙ্গে যুক্ত। তাহলে এই হচ্ছে গান্ধীজির শিক্ষা ব্যবস্থা। তো বুনিয়াদি, তোমাদের নামের মধ্যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বুনিয়াদি কেন বুনিয়াদি বলা হয়। দেখো বুনিয়াদি কথাটা আমরা সাধারণত ইউজ করে থাকি একদম ভিত্তি স্তরকে, এবং এটা কিন্তু একদম ভিত্তি স্তর থেকেই গড়ে উঠেছে। যে একটা ব্যক্তি বা জাতির কি ন্যূনতম যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করবে, ন্যূনতম শিক্ষার দরকার, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এগুলো নির্বিশেষে সকলের জন্য শিক্ষা, মূল্যবোধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠছে, তাই কিন্তু এটাকে বুনিয়াদি শিক্ষা বলা হয়। তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের আনসার পেয়ে গেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। দেখো একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, তার তো কারিকুলাম থাকবে, তার তো পাঠ্যক্রম থাকবে। তো সেই পাঠ্যক্রমটা কি চলো আমরা জেনে নিই। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। বুনিয়াদি শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো একটি মূলত হস্তশিল্প। দেখো এটা তোমাদের আমি একটু বলে দিই যে এখানে কি হয়, একটা শিল্পকে কেন্দ্র করেই ধরো কেউ হয়তো তাঁতের কাজের শিল্প শিখছে, কেউ হয়তো কৃষিকাজ শিখছে। যেমন তোমাদের অনুবন্ধ পদ্ধতি, একটু পরেই আমি তোমাদেরকে বলছি অনুবন্ধ পদ্ধতি মানে কি, মানে এখানে যে পাঠ্যক্রমটা গড়ে উঠেছিল সেই পাঠ্যক্রমটা কি অনুবন্ধ পদ্ধতি, মানে প্রিন্সিপাল অফ কোরিলেশন, এটাকে নিয়েই গড়ে উঠেছিল। শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে কোনো বিষয়কে স্থাপন করে অন্য বিষয়ের শিক্ষাদান, মানে এখানে কি হয়েছিল, শিল্পকে স্থাপন করে সেই শিল্পের সঙ্গে সেখানে হয়তো ইতিহাস শিক্ষা দেওয়া হবে, ভূগোল শিক্ষা দেওয়া হবে, বিজ্ঞানের শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ কোরিলেশনের নীতি কিন্তু মেনটেন করা হয়েছিল এই পাঠ্যক্রমে। ওকে, দেখো একটি মূলত হস্তশিল্প যেমন তাঁতের কাজ, সুতা কাটা, কাঠের কাজ, কৃষিকাজ, এছাড়া থাকবে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা, দৈনন্দিন কাজের উপযোগী গণিত শিক্ষা, সমাজ বিজ্ঞানের বিষয়ের মধ্যে থাকবে ইতিহাস ভূগোল, সাধারণ বিজ্ঞানের পাঠ হিসেবে থাকবে প্রকৃতি পাঠ, প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান ইত্যাদি, এবং সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে থাকবে সঙ্গীত, নৃত্য, অঙ্কন, ব্যায়াম ইত্যাদি। দেখো তার মানে কি বললাম, যে একটা শিল্পকে কেন্দ্র করে সেখান থেকে কি না কোনো একটা হস্তশিল্পকে কেন্দ্র করে সেখান থেকে ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, উদ্ভিদবিদ্যা শিখবে, গণিত শিখবে ইত্যাদি শেখানো হবে। অর্থাৎ যেমন ধরো এরপরেই আমি তোমাদের বলছি কারিকুলামটার কথাই আমি আসছি আরও ডিটেলসে। দেখো এখানে পদ্ধতির সঙ্গে লেখা আছে, পদ্ধতিতে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে সক্রিয়তার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, এবং এই শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ নীতিটা আমি তোমাদের আরও ডিটেলসে বলছি উদাহরণের সঙ্গে। অনুবন্ধ নীতি অনুসরণ করে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, এবং গ্রামীণ মানুষের মৌলিক জৈব প্রয়োজনের সঙ্গে শিল্পকর্মটি যাতে স্বাভাবিক এবং নিবিড়ভাবে সংযুক্ত হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে বুনিয়াদি শিক্ষা পদ্ধতিকে ঢেলে সাজানো হয়। তাহলে আশা করি বুঝতেই পারছো বুনিয়াদি শিক্ষা বিষয়টা কি এবং অনুবন্ধ পদ্ধতি কি। এবারে অনুবন্ধ পদ্ধতি দেখো এক্সাম্পল আমি তোমাদের দিয়ে একটু আগেই তোমাদের বললাম, এখানে কি না শিক্ষার পাঠ্যক্রমের কেন্দ্রে কোনো বিষয়কে স্থাপন করে অন্য বিষয়ের শিক্ষাদান, যেমন হস্তশিল্পকে কেন্দ্র করে ইতিহাস শিখবে, ভূগোল শিখবে। দেখো এখানে সেগুলোই লেখা আছে, যে যেমন চরকায় সুতো কাটা, এটাকে অ্যাজ ফর এক্সাম্পল নেওয়া হলো। এই শিল্পটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কি কি শিখবে না, কোন জমি কিভাবে চাষ করতে হবে, তুলোর বীজ বপন করা, তার মধ্য দিয়ে শিক্ষার্থীরা কি শিখবে, কৃষিবিদ্যা শিখবে। কোন জমির কোন আবহাওয়ায় তুলা জন্মায়, মাটির উপাদান ইত্যাদির মাধ্যমে শেখে ভূবিদ্যা বা ভূগোল। তুলাবিদ্যা সম্পর্কে শিখবে উদ্ভিদবিদ্যা। তুলা চাষের মাধ্যমে, সুতা কাটার মাধ্যমে শিখবে পোশাক পরিচ্ছদ, মানুষের অতীত ইতিহাসের কাহিনী। তাহলে দেখতেই পাচ্ছ এই যে হস্তশিল্প, এই হস্তশিল্পকে কেন্দ্র করে কৃষিবিদ্যা শিখছে, উদ্ভিদবিদ্যা শিখছে, ইতিহাস শিখছে, ভূগোল শিখছে, গণিত শিখছে ইত্যাদি শেখানো হয়। যেমন ধরো চরকায় সুতা কাটার মাধ্যমে শিক্ষার্থীরা যাবতীয় অন্যান্য নিজেদের যে জ্ঞান সেগুলো অর্জন করতে পারবে, সুতা কাটার ইতিহাস জানতে পারবে, সমাজের ইতিহাস জানতে পারবে, ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে জানতে পারবে। তো এভাবেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটি গড়ে উঠেছিল।
দেখো এবারে প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থায় কি হয়, ভুল ত্রুটি থাকে, সুবিধা অসুবিধা থাকে, তো সেগুলো নিয়ে আমি অল্প বিস্তর শেষে আলোচনা করছি তোমাদের সঙ্গে। এবারে দেখে নিই চলো বুনিয়াদী শিক্ষার স্তর ছিল কি কি। তো বুনিয়াদী শিক্ষার যে স্তর ছিল সেটা হচ্ছে 4টি স্তরে বিভক্ত ছিল। একটি হচ্ছে 7 বছরের পূর্বে প্রাক বুনিয়াদী, জুনিয়র বেসিক স্তর 7 থেকে 10 বছর, সিনিয়র বেসিক স্তর 11 থেকে 14 এবং পোস্ট বেসিক স্তর 14 বছরের পর। এবং প্রাক বুনিয়াদী স্তরের প্রাক বুনিয়াদী অর্থাৎ 7 বছরের পূর্বে যে স্তরটা ছিল সেই স্তরের সঙ্গে কিন্তু খেলাকে কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এবং জাকির হোসেন কমিটির সুপারিশের পর কিন্তু বিহার, উড়িষ্যা এবং যুক্তপ্রদেশের বহু বিদ্যালয়ে এই বুনিয়াদী শিক্ষাকে গ্রহণ করা হয়েছে। এবং এই নৈতালিম শিক্ষাকেই স্বাধীন ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থায় কিন্তু ভিত্তি হিসাবে গ্রহণ করা হয়। তো এই বিষয়গুলো তোমরা কিন্তু অল্প বিস্তর জেনে রেখো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তোমাদের এই প্রশ্নটা, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য কি। তোমাদেরকে আগেই আমি বলেছিলাম একদম প্রথম যখন শুরু হয়েছিল, না এখানে কি এই যে শিক্ষা ব্যবস্থা এটা কি স্বনির্ভর করার জন্য, ঠিক আছে, স্বনির্ভর হবে বাচ্চারা, শিক্ষার্থীরা। দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে সর্বজনীন বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা। এখানে কি 7 থেকে 14 বছর বয়সের পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের জন্য সর্বজনীন বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে। আর কি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্টও রয়েছে এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, কিন্তু এখানে বৈশিষ্ট্য হিসেবে দেওয়া হয় যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। আর কি শিশুকেন্দ্রিক শিক্ষা, যেহেতু এখানে সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছে তাই শিশুকেন্দ্রিক শিক্ষাকে তো গুরুত্ব দেওয়া হয় এবং আধুনিক শিক্ষার পাঠ্যক্রমকেই মেনটেন করে কিন্তু এটা রচিত হয়েছিল। তো শিক্ষার্থীদের সামর্থ্য, স্থানীয় চাহিদা অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট শিল্পকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিচালিত হতো। এখানে কি শিক্ষার্থীরা উপার্জনক্ষম হবে, তার সঙ্গে নাগরিকতার শিক্ষা শিখবে। এর সঙ্গে কিন্তু এখানে পাঠ্যপুস্তকের ব্যবহার একেবারেই করা হয়নি। এরপরের পয়েন্ট দেখো, অভিভাবকদের শিক্ষার অন্তর্ভুক্তকরণ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু শিশুর পিতামাতা, প্রাপ্তবয়স্ক, স্ত্রীলোক এবং হরিজনদের শিক্ষাও কিন্তু অন্তর্ভুক্ত হবে, এটা বলা হয়েছিল। আর কি বাস্তব অভিজ্ঞতার বিকাশ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা হয়তো শুনেছ এর আগে যে বুনিয়াদী শিক্ষায় শিক্ষার্থী 3H, এই বিষয়টা খুব ভালো করে জেনে রাখো যে 3H অর্থাৎ নিজের 3H বলতে কি 3টে H তোমাদের বলি। একটা হচ্ছে হেড, একটা কি বললাম হেড, একটা হচ্ছে হ্যান্ড, হেড, হ্যান্ড এবং হার্ট। হেড, হ্যান্ড এবং হার্ট, এই 3টে H অর্থাৎ এই 3টিকে একসঙ্গে কাজে লাগানোর সুযোগ পেতে পারে, ফলে তাদের মধ্যে সহজেই বাস্তব অভিজ্ঞতা অর্জিত হওয়ার সুযোগ বৃদ্ধি পায়। তো এই 3H ব্যাপারটা তোমরা খুব ভালো করে জেনে রাখো। হেড, হ্যান্ড এবং হার্ট, এই 3টির যে মেল বন্ধন কিন্তু ঘটানো হয়েছিল। আর কি অনুবন্ধ নীতি, এর একটু আগেই তোমাদের অনুবন্ধ নীতির কথা বললাম, আর তোমাদের তাই এখানে বিশেষ করে কিন্তু বলছি না। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। নৈতালিম। দেখো নৈতালিম, কেন নৈতালিম নামটা দেওয়া হয়েছিল এটা কিন্তু জানা খুবই দরকার। না পরবর্তীকালে গান্ধীজির এই নতুন শিক্ষানীতি পরিবর্তিত এবং পরিমার্জিত হয়ে বুনিয়াদী শিক্ষা হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকে এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা নৈতালিম নামে অধিক জনপ্রিয়তা লাভ করে। তাই নৈতালিম শিক্ষা হলো গান্ধীজির প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার পরিবর্তিত এবং পরিমার্জিত একটি ব্যবস্থা। তাহলে দেখতেই পেলে প্রত্যেকটা তোমাদের মানে বুনিয়াদী শিক্ষার সঙ্গে যা যা যুক্ত এই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আলোচনা করলাম আমি। আশা করি আজকের পর তোমাদের আর এই বুনিয়াদী শিক্ষা নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকবে না। তোমরা যদি আজকের এই নোটটা মানে এগুলো যদি ছোট্ট ছোট্ট করে তোমরা নোট ডাউন করে নাও, আমার মনে হয় না কোনো রকম কোনো আর তোমাদের সমস্যা হবে। এরপর আরও তোমরা যদি ডিটেলসে পড়তে চাও তো সেক্ষেত্রে বলবো তোমরা ডিএলএডের তোমাদের যে সেকেন্ড ইয়ারের বইটা রয়েছে, সেকেন্ড ইয়ারে তোমাদের দেখবে যে দেবাশিস পালের সমকালীন শিক্ষা এই বইটি রয়েছে, সেখানে কিন্তু বুনিয়াদী শিক্ষা তোমরা আরও ডিটেলসে পেয়ে যাবে। এছাড়া তোমাদের 11-12 যে এডুকেশন তোমাদের বই রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবারে আমাকে অনেকেই মাঝে মাঝে বলো আপনি এই বই থেকে কপি করেছেন, ওই বই থেকে কপি করেছেন। দেখো আমি কোনো রাইটার নই, আমি কোনো লেখক বা লেখিকা নই যে আমি নিজে সৃষ্টি করব। আমি সমস্ত বই থেকে কালেক্ট করেই তোমাদের জন্য নোট বানাই। তো এটা আমার মনে হয় না কোনো নেগেটিভ পয়েন্ট। তো তাই তোমাদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে আমাকে কমেন্ট করো না। হ্যাঁ আমি অবশ্যই কোনো না কোনো বই থেকে ফলো করেই তোমাদেরকে পড়াই, আমি কোনো সৃষ্টি করি না, আমি কোনো বই থেকে 2 লাইন নিই, কোনো বই থেকে 2 লাইন নিই, এইভাবেই কিন্তু আমি তোমাদের জন্য নোট প্রিপেয়ার করি। আমি আবারও বলছি আমি কোনো লেখক বা লেখিকা নই, তাই এই বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য করো না।
আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর প্রত্যেকেই বলবো পুজো শেষ হয়ে গেছে, আনন্দ শেষ হয়েছে, এবারে কিন্তু আবার পড়াশুনোতে ফিরে আসো, চাকরি পাওয়া কিন্তু এখনও বাকি আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।